আসসালামু আলাইকুম চাচা। কোরবান খা পানের পিক ফেললেন পাশে। ধীর লয়ে এক রহস্য মিশ্রিত তুচ্ছ হাসি হাসলেন তিনি। গাল গলিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা। দিগন্ত সোফায় গা এলিয়ে আরাম করে বসলো। গলা ছেড়ে আফসোসের সুরে বলল, আজকাল তো আর অফিসে আসতেই দেখি না চাচা আপনাকে। আমার উপর এমন আক্রমণ হলো, একটু চোখের দেখাও দেখতে এলেন না। বড় কষ্ট পেয়েছি আমি। কোরবান খার চতুর মস্তিষ্কে কিছু একটা যেন অনুধাবন হলো। তিনি দৃষ্টিজোড়া স্থির রেখেই এক চিলতে হাসলেন। ব্যস্ততার খাতিলে যাইতে পারি নাই বাপ। আজকে অবশ্যই একটা যাওয়ার চিন্তা আছিল, কিন্তু যার জন্য জামু সে নিজেই দেখুন ধরা দিছে। তাহলে আমি আর কষ্ট করি কোন কামে কও তো? আইসা ভালোই হয়েছে বাপ, আমার আর কষ্ট করতে হইল না। আমি আবার কিছুর জন্য কষ্ট করলে সেটার উসুল ভালোভাবে তুলতে জানি। তার চেয়ে কষ্ট না হয় তুমিই করলা। বুড়া বয়সে চাচারে কষ্ট দিয়া লাভ আসেনি। চাচা তো তোমার ভালোবাসি নাকি? বলেই শব্দ করে উচ্চস্বরে হাসি হাসলেন তিনি। দিগন্তের কাছে তার কথাটা সোজা নয়, বরং তেরা মনে হলো। সহজ কথাতেই যেন এক গভীর রহস্য লুকায়িত। দিগন্ত কথাটাকে যেন তুড়ি মেরে হাওয়ায় উড়িয়ে দিল। সোফায় গা এলিয়ে দুলতে দুলতে হো হো করে হেসে উঠে বলল, সমস্যা নাই চাচা, আপনারা নিয়ে যাওয়ার জন্য আমি দরকার পড়লে স্পেশাল ব্যবস্থা করবো। আপনার বিন্দুমাত্র কষ্ট আমি দিব না। শত হোক আপনি আমারে ভালোবাসেন, আর আমি সেই ভালোবাসার মান অবশ্যই রাখবো। তার কথায় স্পষ্ট এক পাল্টা হুমকি শুনতে পেলেন কুরবান খা। চোখের মণি কুঁচকে চোয়াল শক্ত করে কাঠ নয়নে তাকালেন তিনি। ঘরের উপস্থিত বাকি সবার মুখভঙ্গিও ঠিক একই রকম থমথমে হয়ে উঠল। এদিকে শাওনের ধৈর্য এখন শেষ সীমায়। ওর ইচ্ছে করছে এখনই লাফিয়ে উঠে দিগন্তের ওই হাসি মুখটা ঘুষি মেরে রক্তাক্ত করে ফেলতে, কিন্তু কুরবান খার করা উপস্থিতির কারণে সেই সাহস সে পাচ্ছে না। তাদের এসব রক্তচক্ষু উপেক্ষা করে অন্দরমহলের দিকে সামান্য উকিঝুঁকি দিয়ে দিগন্ত হঠাৎ বলে উঠল, চাচি আম্মা কই? চাচি আম্মার লোকে দেখাটা কইরেই যাই। চাচি আম্মার বেলা শরবতটা যা বানায় না, উফ। কথা শেষ করেই সে নিজ দায়িত্বে হাঁক ছেড়ে ডেকে উঠল। চাচি আম্মা, ও চাচি আম্মা। তার এমন হুট করে সরলা বেগমকে ডাকায় সামান্য ভরকে গেলেন কুরবান খা। বুকের ভেতর কিসের যেন এক অজানা ভয় আর অসহায়ত্ব মুহূর্তের জন্য তাকে চেপে ধরল। দিগন্তের আজকের এই বেপরোয়া ব্যবহার আর অপ্রাসঙ্গিক চাল তাকে রীতিমতো চমকে দিচ্ছে। দিগন্তের হাঁক ডাক শুনে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ভেতর থেকে বেরিয়ে এলেন সরলা বেগম। দিগন্তকে দেখে তার মুখে এক মায়াময়ী হাসি ফুটে উঠল। দিগন্তের সাথে সাথে কয়েকবার দেখা হয়েছে তার। আগে যখন দিগন্ত এই বাড়িতে দাওয়াতে এসেছিল, তখন সে প্রতিপক্ষ ছিল না, ছিল কেবল স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। ভদ্র আচরণ আর মিষ্টি হাসি দেখে দিগন্তের প্রতি এক ধরনের মাতৃমায়া কাজ করে তার মনে। হেসে এগিয়ে আসতেই হাতের ব্যান্ডেজে চোখ গেল ভদ্র মহিলার। মুহূর্তেই যেন মুখের হাসি মিলিয়ে গেল। তিনি সামান্য চিন্তিত কণ্ঠে বললেন, হাতের কি অবস্থা? শুনলাম ভাসানে গিয়ে হামলা হয়েছে, বেশি কাটছে? দিগন্ত ঠোঁটের কোণে চওড়া হাসি নিয়ে একবার আর চোখে তাকালো কুরবান খার দিকে। সেই চাহনিতে কি ছিল তা কেবল কুরবান খাই বুঝলেন। এরপর আবার সরলা বেগমের দিকে তাকিয়ে স্বাভাবিক সুরে বলল, তেমন কিছু না চাচি, রাজনীতির মাঠে বীরত্বের এমন একটু একটু দাগ লাগেই। আপনি কেমন আছেন? সরলা বেগম দুশ্চিন্তা আড়াল করে হাসিটাকে যথাসম্ভব চওড়া করে বললেন, আছি ভালোই। কি খাবা বলো, চাচি এখনই ব্যবস্থা করি। দিগন্ত চেহারায় এক টুকরো মেকি অসহায়ত্ব ফুটিয়ে বলল, আপনার হাতের খাবার তো অমৃত চাচি, কিন্তু আজকে যে খাওয়া গেল না, এখন আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। আসছিলাম একটু চাচারে আর আপনারে দেখতে, তবে আসার পথেই শুনি এক বেয়াদপরে নাকি কোন এক ভদ্র বলায় কাটাছেড়া করছে। সরলা বেগমের মাথায় কথাগুলো যেন গোলমাল পাকিয়ে গেল। তিনি কিছুই গুছিয়ে উঠতে পারলেন না। দিগন্ত এবার কুটিল হেসে শাওনের দিকে তাকালো। তাকিয়ে দাঁত কেলিয়ে রহস্যময় স্বরে বলল, যে কামটা করছে তারে পাইলে শিওর ধরে ধরে চুমা দিতাম। ইস, কি যে আনন্দ লাগতেছে আমার। একটা আস্ত বেয়াদব মাইয়া, যে তারে এই হাল করছে, তারে পাইলে নিশ্চিত একটা কচ্চি ট্রিট দিতাম।
কথাগুলো সে এমন ভঙ্গিতে বলেছিল যেন প্রতিটি শব্দ তীরের মতো সরাসরি শাওনের বুকে বিচ্ছে। দিগন্তর এমন আচরণে কুরবান খাঁর চোয়াল আরো শক্ত হয়ে এলো, আর শাওনের মনের ভেতর হঠাৎ এক ঝাঁক দুশ্চিন্তা এসে ভিড় করলো। ঘরে উপস্থিত প্রত্যেকেই মনে হলো দিগন্ত যেন প্রতিটা কথায় কথায় তাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আর এক ভয়াবহ পরিণতির হুমকি দিচ্ছে। বিকেল ঘুরিয়ে সন্ধ্যা এখন দোরগোড়ায়। সোফার উপর বাবু হয়ে বসে আছে জিনিয়া, কোলের ওপর এক বোল ক্যারামেল পপকর্ন। বাম হাতের ব্যান্ডেজটার উপর সে বারবার চোখ বোলাচ্ছে। নিজেকে নিজেই যেন আজ চিনতে অসুবিধা হচ্ছে তার। রক্ত দেখলে যার একসময় মাথা ঘুরে যেত, সেই জিনিয়া আজ স্বেচ্ছায় বিপদ টেনে নিল। গতকাল রাতে যখন সে সবার কল লিস্ট আর মেসেঞ্জার ঘেটে নতুন কোনো তথ্যের সন্ধানে ছিল, তখনই শাওনের ফোনের সাথে সংযোগ স্থাপনে সফল হয় সে। শাওনের ফোনের ভয়েস কমান্ড অপশনটি অটো অন করে রাখায় ওদের প্রতিটি কথা জিনিয়া শুনতে পেয়েছিল। সেই জঘন্য কথাগুলো শুনে ওর গা গুলিয়ে উঠেছিল। ছেলেটাকে সে চেনে না, শুধু কণ্ঠস্বরই শুনেছে। কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতেও তার হদিশ পায়নি সে। জিনিয়ার খুব রাগ হচ্ছিল, দারুণ। সেদিন কুরবান খাঁর পাশের ছেলেটার দিকে তাকালে নিশ্চয় এখন চিনতে পারত এই বিশ্ব মন্তব্য ঠিক কে করেছে। কিন্তু সেও এই ছেলেটাকে অবশ্যই শাস্তি দেবে। ওকে নিয়ে এমন মন্তব্যের মাসুল তো ছেলেটাকে দিতেই হবে। হামলা হবে জেনেও সে না দিগন্তকে কিছু বলেছে, না তার বাবাকে। সে ভালোভাবেই টের পেয়েছে যে সবাই তাকে দুর্বলতা বানিয়ে তার বাবাকে কোণঠাসা করতে চাইছে। কিন্তু জিনিয়া তা হতে দেবে না। বিপদ জেনেও সে সেখান থেকে সরে যায়নি। সে জানতো যে তার ওপর প্রাণঘাতী হামলা হবে না। সে তার ছোট্ট মস্তিষ্ক খাটিয়ে ভাবল, এখন সে যদি আগাম সতর্ক হয়ে যায় তবে ওদের মনে সন্দেহ জাগবে। ওরা ভাবতে পারে তথ্য ফাঁস হয়ে গেছে এবং হয়তো আরও সতর্ক হয়ে নতুন কোনো চাল চালতে পারে। সেজন্য জিনিয়া এখানে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করলো। ঠিক যেন দিগন্তের দেখানো পথেই হাঁটছে, ঠিক যেভাবে দিগন্ত নিজেকে ব্যবহার করে কুরবান খাঁকে ফাঁসিয়েছিল এবং তার ইমেজ নষ্ট করেছিল। জিনিয়াও ঠিক তেমনই নিজেকে বিসর্জন দিয়ে ওদের আশ্বস্ত করলো সব ওদের প্ল্যান মাফিকই হচ্ছে। সোফায় বসে এসবই ভাবছিল জিনিয়া, আর আনমনে পা নাচাতে নাচাতে একটা করে পপকর্ন হাওয়ায় ছুঁড়ে দিয়ে আবার হা করে সেটা মুখে পুরে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে প্রধান দরজা দিয়ে ভেতরে ঢুকে এলো দিগন্ত আর মুয়াজ। কিন্তু জিনিয়া সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে আপন মনে পপকর্ন নিয়ে কসরত করছে আর সামনের টিভিতে গভীর মনোযোগ দিয়ে টম অ্যান্ড জেরি দেখছে। ঘরে ঢুকতেই এমন অদ্ভুত দৃশ্য দেখে ক্ষণকাল কপাল কুঁচকে তাকিয়ে রইল দিগন্ত। তার চোখে মুখে একটা গাম্ভীর্য। কিন্তু জিনিয়ার এমন ছেলে মানুষই আর উদ্ভট কাজ দেখতে মুয়াজের বেশ ভালো লাগলো। সে বড় তৃপ্তি নিয়ে একটা নরম হাসি হাসলো। মুচকি হেসে সে উপভোগ করতে লাগলো জিনিয়াস কাণ্ড কারখানা। অন্যদিকে দিগন্তের চেহারায় স্পষ্ট বিরক্তির রেশ। যে মেয়েটা কিছুক্ষণ আগে একটা হামলার শিকার হলো, যার হাতে ব্যান্ডেজ, সে এই অবস্থায় এমন উদ্দামভাবে পপকর্ন ছুঁড়ে খাচ্ছে আর কার্টুন দেখছে। এটা যেন তার হিসেবের বাইরে। মেয়েটার বোধহয় সামান্য স্থিরতাও নেই। তার বিরক্তিরা যেন পাল্লা দিয়ে বাড়ছে। দিগন্ত পকেট থেকে হাত বের করে কপাল কুঁচকে তাকালো মুয়াজের দিকে বাঁকা চোখে। সে বিদ্রুপের সুরে বলল, এই মেয়ে, ব্যথা পেয়েছো? মুয়াজ মুগ্ধ নয়নে জিনিয়ার পপকর্ন ছোড়া দেখছিল। এবার সে হেসে উত্তর দিল, সেটাই তো জানতাম। দিগন্ত নাক ছিটকে একবার জিনিয়ার দিকে তাকালো, পরক্ষণে মুয়াজের দিকে ফিরে হাতের ইশারায় বিরক্তি প্রকাশ করে বলল, তোর ওকে দেখে মনে হয় ও অসুস্থ? অসুস্থ মানুষের কি এই চলন বলন হয়? মুয়াজ এবার সোজা হয়ে দাঁড়িয়ে দিগন্তের নিজের ব্যান্ডেজ করা হাতটার দিকে ইঙ্গিত করলো। চোখে মুখে দুষ্টুমির হাসি ফুটিয়ে পাল্টা খোঁচা দিল, তুইও তো অসুস্থ। তুই সুস্থ মানুষের মতো ঘরে না বসে বাইরে টুই করছিস কেন? দিগন্ত সজোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শার্টের হাতাটা টেনে ঠিক করতে করতে দম্ভের সাথে মুখটা ঘুরিয়ে নিল সে।
বিরক্তি আর তাচ্ছিল্য মিশিয়ে বলল। আমার সাথে এই পিচ্চি মেয়ের তুলনা চলে? মুয়াজ মুখের হাসি বজায় রেখেই সামনে এগিয়ে যায়। জিনিয়ার সামনে গিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল। হ্যালো প্রিন্সেস, হাউ আর ইউ? মুয়াজের সাথে জিনিয়ার প্রতিটি সাক্ষাৎই সবসময় খুব মধুর ছিল। এই লোকটা কি সুন্দর ব্যবহার করে ওর সাথে, সব সময় মিষ্টি মিষ্টি হেসে কথা বলে। জিনিয়ার কাছে মুয়াজ মোটামুটি প্রিয় মানুষদের একজন হয়ে উঠেছে। প্রিন্সেস সম্বোধন শুনে মনের ভেতর এক চিলতে ভালো লাগা খেলে গেল ওর। চমৎকার এক হাসি দিয়ে ও বলল, হাই ভাইয়া, আম ফাইন। আমার নট ফাইন, মানে মনটা ফাইন কিন্তু হাতটা নট ফাইন। ওর এমন অদ্ভুত কথায় সামান্য শব্দ করে হেসে উঠল মুয়াজ। এই ছেলেটার এলোমেলো কথাগুলো ওর কাছে বেশ আদুরে লাগলো, কিন্তু দূর থেকে দেখে দিগন্তের বিরক্তি যেন আরো এক কাঠি বাড়ল। এত বড় মেয়ে অথচ এখনো ঠিক করে কথা বলতে পারে না। মুয়াজ হালকা হেসে জানতে চাইল, কোথায় নট ফাইন? জিনিয়া আলতো করে ওর ব্যান্ডেজ করা হাতটা বাড়িয়ে ধরলো। এই তো এখানে। মুয়াজ অত্যন্ত যত্ন সহকারে জিনিয়ার ব্যথাতুর হাতটা ধরতে যাচ্ছিল, কিন্তু তার এই হাত বাড়িয়ে দেওয়াটা যেন একদমই সহ্য হলো না দিগন্তের। তার বিরক্তির চেহারা মুহূর্তেই অন্যরূপ ধারণ করলো। মুয়াজ হাত ছোঁয়ার আগে ছো মেরে জিনিয়ার হাতটা নিজের দিকে টেনে নিল দিগন্ত। এতটাই অস্থিরতা আর উৎকণ্ঠা নিয়ে সে হাত টেনে নিয়েছে যে অসাবধানতাবশত সরাসরি ব্যান্ডেজের ওপরেই শক্ত করে চেপে ধরেছে। মুহূর্তেই তীব্র কথায় আর্তচিৎকার করে উঠল জিনিয়া। আ দিগন্ত ওর চিৎকারে কি যেন একটা অনুভব করলো। যেহেতু অনুভূতিটুকু ভালো লাগেনি, তাই সেটাকে সে বিরক্তি ধরে নিল। দাঁতে দাঁত চেপে বলল, অতটাও লাগেনি যে এইভাবে চিৎকার করতে হবে। জিনিয়া হাত ছাড়িয়ে নিয়ে একটু কুকড়ে যায়। পরক্ষণেই ওর এমন কথায় গা জ্বালা করে ওঠে ওর। তেজ দেখিয়ে বলে, এতটাও লাগেনি মানে? আপনি জানেন কতটা লেগেছে? আপনি আমায় ধরলেন কেন? হ্যাঁ, বলে আর কাউকে কিছু বলার যা করার সুযোগ দিল না রণচণ্ডী কিশোরী। খামচে চেপে ধরল দিগন্তের ব্যান্ডেজকৃত হাত। মুয়াজ যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে। সে হাত বাড়িয়ে ধরতে চাইল জিনিয়াকে, থামাতে চাইল এমন কাজ করার থেকে, কিন্তু নিজের ওপর হাত দিয়ে মুয়াজের হাতটা থাবা দিয়ে ধরল দিগন্ত। কাঠ গলায় বলল, বাধা দিস না, নিজেই ক্লান্ত হয়ে ছেড়ে দেবে। দিগন্তের চেহারার এক্সপ্রেশন সামান্য বদলায়নি। এটা দেখে যেন আরো রাগ চাপলো জিনিয়ার। তার মনে হলো দিগন্তের হয়তো ব্যথা লাগেনি, আর নয়তো সে অহংকার দেখিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কিন্তু রাগে কাঁপতে থাকা জিনিয়া দিগন্তের হাতটা ছাড়তেও চাইছে না। জিনিয়া চিৎকার শুনে কিচেনের কাজ ফেলে বেরিয়ে এলো রাত্রি। এসে এমন কাণ্ড দেখে দৌড়ে এসে ধরলো জিনিয়াকে। জিনি, ছাড়ো, কি করছো? আরে রক্ত বেরিয়ে যাচ্ছে জিনি। রক্তের কথা শুনে জিনিয়া দিগন্তের মুখ থেকে চোখ সরিয়ে হাতের দিকে তাকালো। টুপ টুপ করে রক্ত বেরিয়ে সাদা ব্যান্ডেজ লাল হয়ে উঠেছে ক্রমশ। ও আবার চোখ ফিরিয়ে তাকালো দিগন্তের মুখের দিকে। আগের মতোই ভাবলেশহীন ঠান্ডা চাহনি। জিনিয়া আবারও তাকায় হাতের দিকে। এবার যেন দুনিয়া ঘুরে উঠল তার। হাত আলগা হয়ে এলো, শরীরের সব শক্তি যেন ফুরিয়েছে। হাত পা ছেড়ে দিয়ে গড়িয়ে পড়তে নিলেই শক্ত করে ধরে নেয় রাত্রি। শোরগোলের আওয়াজে ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন আফজাল চৌধুরী আর মেহেরাজ সাহেব। আফজাল চৌধুরী জিনিয়াকে দেখতে এসেছিলেন। মেহেরাজ সাহেব বিচলিত কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বললেন, কি হয়েছে? তার কথায় সবাই পিছু ফিরে তাকালো। মেহেরাজ সাহেব আর আফজাল চৌধুরী এগিয়ে এলেন সামনে। দিগন্তের হাতের দিকে লক্ষ্য করে আফজাল চৌধুরী কপাল কুঁচকে বললেন, তোমার হাতে ব্লিডিং হচ্ছে কেন? কি করেছো হাতে? আফজাল চৌধুরীর কথায় লক্ষ্য করলেন মেহেরাজ সাহেবও। তিনিও একই প্রশ্ন করলেন। কেউ কোনো উত্তর দিল না। জিনিয়া সবার মুখের দিকে আর চোখে তাকালো একবার। সবার চেহারাই স্বাভাবিক। অস্পষ্ট স্বরে আমতা আমতা করে রাত্রি বলল, বাবা, জিনিয়ার না বুঝে করে ফেলেছে, ও আসলে বোঝেনি। রাত্রির কথায় আফজাল চৌধুরীর বিরক্তির সাথে এবার রাগও দানা বাঁধল। মেয়েটা দিন দিন বড্ড হাতছাড়া হয়ে যাচ্ছে।
কিন্তু এটা সে কি করলো? এটা কেমন অভদ্রতা! ভাবতেই রাগে তার শরীর রিরি করে উঠল। তিনি সজোরে ধমকে উঠলেন। বেয়াদব মেয়ে বড্ড বেশি বেড়ে গেছে, তুমি এটা কি করেছো? বাবার এমন করা ধমকে জিনিয়ার ধৈর্যের বাদ আর মানল না। সে ফ্যাস ফ্যাস করে কেঁদেই দিল। রাগের সাথে সাথে এক পাহাড় সমান অভিমান দলা পাকিয়ে এলো তার গলায়। সে কি আগে মেরেছে? দিগন্তই তো আগে ওকে ব্যথা দিয়েছে, সেই ঝোঁকেই না ও এমনটা করেছে। একটু জোরেই না হয় চেপে ধরেছে, তাই বলে এভাবে সবার সামনে বকবে? জিনিয়া আর চোখে একবার দিগন্তের দিকে তাকালো। তার মনে হলো দিগন্ত নিশ্চয় মনে মনে খুব খুশি হচ্ছে আর তাকে বিদ্রুপ করছে। অপমানে আর রাগে মুহূর্তে যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো জিনিয়ার। মেহেরাজ সাহেব আর কিছু বলতে যাবেন তার আগেই দিগন্ত শান্ত স্বরে বলে উঠল। ওর দোষ নেই আঙ্কেল, আমি ওর হাতটাতে আগে চেপে ধরেছিলাম, তাই ও পাল্টা ধরেছিল। দোষটা আসলে আমারই। এবার চটে গেলেন আফজাল চৌধুরী। ছেলের দিকে চোখ রাঙিয়ে তিনি ঝাঁঝালো গলায় বললেন, হোয়াট? তুমি এভাবে চেপে ধরে রেখেছো? তুমি কি বাচ্চা নাকি দিগন্ত? বাবার সামনে দিগন্তের এমন নাস্তা নাবুদ অবস্থা আর একের পর এক ধমক খাওয়া দেখে জিনিয়ার সব কষ্ট যেন নিমিষেই উধাও হয়ে গেল। মেঘ না চাইতেই বৃষ্টির মতো এক অদ্ভুত আনন্দ ঘিরে ধরল তাকে। মুহূর্তেই তার কান্না মাখা মুখে ফুটে উঠল মিটি মিটি হাসি। একদিকে দু ফোঁটা অশ্রু গড়াচ্ছে, আবার অন্যদিকে সে মিচকা শয়তানি হাসি হাসছে। দিগন্ত আর চোখে একবার তাকালো ওর দিকে। এই দৃশ্য দেখে সে বড় রকমের অবাক হয়ে গেল। কি মেরে বাবা, শয়তানের নানি! চৌধুরী বাড়ির বিশাল হল রুমটা গুমট পরিবেশ বিরাজ করে সব সময়। এই জন্য প্রাণহীন এক বাড়ি। রং জৌলুস সবই আছে, নেই কেবল প্রাণবন্ধ পরিবেশ। কেমন মৃত্যুপুরীর মতো নিশ্চুপ এক বাসস্থান। হলরুমে দুটো সোফা দখল করে মুখোমুখি বসে আছে দিগন্ত আর আফজাল চৌধুরী। দিগন্তের চেহারায় এক রকমের অপরাধ বোধ ফুটে উঠেছে, আর আফজাল চৌধুরীর চোখে মুখে তীব্র হতাশা। কপালে কয়েকবার আঙুল ঘষলেন আফজাল চৌধুরী। দিগন্তের ওপর আজ বেশ বিরক্তি অনুভব করছেন তিনি। চোয়াল শক্ত করে বললেন, তোমাকে কি আমি এই কথা জিজ্ঞেস করেছিলাম? দিগন্ত নত মস্তকে ফ্লোরের দিকে তাকিয়ে আছে এক নজরে। সারা শব্দ করলো না একদমই। আফজাল চৌধুরী অধৈর্য স্বরে ধমকে উঠলেন। কি জিজ্ঞেস করেছি তোমাকে? দিগন্ত এবারও নিশ্চুপ। আফজাল চৌধুরীর রাগ যেন আরো বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে বললেন, আমার উত্তর দাও দিগন্ত। জিনিয়ার ওপর অ্যাটাকটা কোনো লাফাঙ্গাদের কাজ বলে হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় না, রাইট? মনে মনে দিগন্তের বেশ রাগ হলো। সে চোখ উঠিয়ে একবার তাকালো তার বাবার দিকে, তারপর অতঃপর আবারও চোখ নামিয়ে হতাশ নিঃশ্বাস ছাড়ে। গলার স্বর নিচু রেখেই বলে, এমন আচমকা হামলা হবে সেটা আমি জানতাম না। কয়েকটা দিন কলেজে না পাঠালেই হয়। আফজাল চৌধুরীর কপাল কুঁচকে গেল মুহূর্তেই। তিনি কঠোর গলায় ঝাঁজ মিশিয়ে বললেন, বাড়িতে কে বাঁচাবে? দিগন্ত এবার তড়াক করে তাকালো বাবার মুখের দিকে, অবাক স্বরে বলল, বাড়িতে আবার কি সমস্যা? আফজাল চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন, তুমি তো বড় সমস্যা। দিগন্ত আরো এক ধাপ অবাক হলো। সেই বড় সমস্যা, এ কথার আবার কি মানে দাঁড়ায়? সে কি করেছে? চোখ দুটো বড় বড় করে বলল, আমি সমস্যা? আমি কি করলাম? আফজাল চৌধুরী তেতে গেলেন যেন। কি করেছো তুমি জানতে চাইছো? এই যে তুমি আজকেও মারলে, আমি তো দেখলাম। সেই দিনও ধমকে দিয়েছিলে। আরো কিছু আসে কানে। দেখছি মেয়েটাকে তুমি দু চোখেই দেখতে পারো না, অথচ তোমাকে আমি ওর নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিলাম। বাবার মুখে এমন সরাসরি অভিযোগ শুনে দিগন্তের চেহারায় যেন বজ্রপাত হলো। মুহূর্তের জন্য ওর মুখের সমস্ত পেশি শক্ত হয়ে এলো, আর চোখের মণি দুটো স্থির হয়ে গেল। অদৃশ্যে কপালে কয়েকটা চাপড় বসালো দিগন্ত। বাপ হয়েও পদে পদে দোষারোপ করে। ওই পরের মেয়ের পক্ষ নিচ্ছেন, অথচ তার নিজের ছেলেরই দোষ। দিগন্ত ছোট করে একটা শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। তার বাপের আর কোনো কথাই এখন তার কাছে মধুর লাগবে না। সরাসরি আফজাল চৌধুরীর চোখের দিকে তাকিয়ে বলল, নিরাপত্তার দায় যেহেতু নিয়েছি সেটা অবশ্যই পূরণ করব। আপনি আর এসব নিয়ে চিন্তা করবেন না। আমি চেষ্টা করব জিনিয়ার সাথে ভালো ব্যবহার করার।
নিজের কথা শেষ করে গটগট করে ওপরের ঘরে চলে গেল। সে টের পেল তার হঠাৎ খুব রাগ লাগছে। ইচ্ছে করছে জিনিয়াকে তুলে এনে সপাটে দুটো চড় লাগাতে। মেয়েটা নিজেই বাদরামি করে ওকে বিরক্ত করে ছাড়ে, আর তার বদলে সামান্য ধমক না হয় দিগন্ত দেয়, কিন্তু সেজন্য তার নিজের বাপই তাকে ধরে ছাড়ে। মেয়েটা একটা আস্ত বেয়াদব। ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন আফজাল চৌধুরী। দিগন্তের কথায় নিজেকে আশ্বস্ত করতে চেয়েও যেন পারলেন না। মনে পড়ে গেল মেহরাজ সাহেবের চিন্তিত মুখ আর স্টাডি রুমে বসে বসে করা তাদের সেই কথোপকথন। আফজাল চৌধুরীর সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর মেয়ের বিপদের কারণ সে নিজেই হবে, এটা ভাবতেও তার ভালো লাগছে না। ঝুমঝুম বৃষ্টিতে মুখরিত হয়ে আছে চারপাশ। ধরণীতে আজ যেন এক আদিম তৃষ্ণা মেটানোর উৎসব শুরু হয়েছে। আকাশ ভেঙে নেমে আসা বাড়িধারার শব্দে অন্য সব কোলাহল স্নান হয়ে গেছে। জিনিয়ার খোলা বারান্দা ভেসে যাচ্ছে বৃষ্টির ছাড়তে। বারান্দার দরজায় গুটিসুটি মেরে বসে এক মনে বৃষ্টি দেখছিল সে। দেখতে দেখতেই এক সময় হাঁটুর ওপর থুতনি ঠেকিয়ে চোখ বুজে ফেলল সে। বাতাসে ঝাপটায় বৃষ্টি শীতল কণাগুলো ওর মুখে এসে বিঁধছে। অবাধ্য কয়েকটা চুল ভিজে লেপ্টে আছে কপালে। এই অঝোর বর্ষণের শব্দে দুনিয়ার সব জটিলতা যেন ধুয়ে মুছে যাচ্ছে। চোখ বুজে থাকায় বৃষ্টির শব্দটা আরো তীব্রভাবে ধরা দিচ্ছে ওর কানে। ওর মনে হচ্ছে এই বৃষ্টির শব্দের মাঝেও সে যেন শাওনের সেই জঘন্য কণ্ঠস্বর আর দিগন্তের সেই পাথরের চাহনি সব কিছুকে এক অদ্ভুত শান্তিতে বিলীন করে দিচ্ছে। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল যেন। জেদের বশে কেমন আঘাত না করেছে ছেলেটাকে। নিশ্চয়ই খুব ব্যথা লেগেছে, কিন্তু তারপরেও সেটা প্রকাশ হতে দিল না। লোকটা কেমন পাথর মনের, ভাবতেই যেন এক আকাশসম বিস্মিত হলো জিনিয়ার। খারাপ লাগা হোক আর অপরাধ বোধ হোক, কিন্তু কিছু একটা তো অনুভব হচ্ছিল ওর। দিগন্তর সাথে একটু কথা বলতে ইচ্ছে করলো জিনিয়ার। হাতের অবস্থা কেমন সেটা জানতে মন টানলো খুব, কিন্তু কল করতেও মন চাইলো না। দিগন্ত যে ওকেও এত বকে তাতে জিনিয়ার মনেও তো রাগ হয় নাকি। মনের মধ্যে মতবিরোধ চলল কিছুকাল। মন আর মস্তিষ্কে টানা পড়ে মনে যেতে গেল। শেষমেশ কল করেই দিল। একটা রিং হতে কল রিসিভ হয়ে গেল। জিনিয়া অবাক হয়ে গেল, আজ এত দ্রুত কল রিসিভ হলো। জিনিয়া আপন মনে একটুখানি হাসলো। সে হাসিতে একাধারে অজানা অনুভূতি আর এক চিলতে দুষ্টুমি মিশে আছে। ঠিক যেন শরতের মেঘের ফাঁক দিয়ে উকি দেয়া এক ফালি রোদ। সেই চপল সুর ধরে রেখেই সে বলে উঠল, আজ এত দ্রুত কল রিসিভ করলেন? আমার জন্য অপেক্ষা করছিলেন বুঝি? হ্যাঁ, আমার কাজ নেই যে। দিগন্তের অনুভূতিহীন কথাগুলো জিনিয়ার মস্তিষ্কে পৌঁছাতেই মনে হলো দিগন্তের আজ মন ভালো নেই। তার হাসি হাসি মুখটা নিমিষেই হয়ে গেল বিষাদময়। কেন হলো তা তার অজানা কণ্ঠে মেকি চপলতা ধরে রেখেই সে বলল, এতটা প্রিয় কবে হয়ে গেলাম যে একেবারে ঘটা করে আমার কলের অপেক্ষা করছেন? দিগন্তের ওপাশ থেকে এক হিম শীতল ও স্থির কণ্ঠস্বর ভেসে এলো। তার শব্দগুলো যেন বৃষ্টি শব্দকেও ছাপিয়ে গেল। শুধু প্রিয় কেন হবে, প্রিয়র চেয়েও প্রিয় হয়ে গেছে। এখন বলে ফেলো তো, কি বলতে কল করেছো? প্রেমালাপ নাকি পলিটিক্যাল? জিনিয়া বুঝলো দিগন্ত তাকে ইচ্ছে করে তেরা জবাব দিচ্ছে। জিনিয়ার মতামত ফট করে বদলে গেল। সে ভাবলো মন খারাপ নয়, আসলে মেজাজ খারাপ। কিন্তু এই পাতি নেতা দিন রাত এত রেগে থাকে কিভাবে? দম আটকে আসে না। তপ্ত শ্বাস ছেড়ে বলল, করতে চাই দুটোই, আপাতত জানতে চাই অন্য কিছু। হাতে কি অবস্থা? দিগন্ত আবারও খুব ভরা কণ্ঠে বলল। কেটে ফেলে দিয়েছি। জিনিয়া আটকে উঠল। কি কেটে ফেলে দিয়েছেন মানে? সবকিছু অতিরঞ্জিত করে কল্পনা করার এক সহজাত রোগ আছে জিনিয়ার। চট করে সে ভেবে ফেললো হাত কাটা দিগন্তের চেহারা। মুহূর্তেই সারা শরীর শিউরে উঠল। স্পন্দন ছুটতে লাগলো দ্বিগুণ গতিতে। থরথর করে কাঁপছে ওর ছোট্ট কায়া। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে যথাসম্ভব শান্ত করতে চাইল সে। স্থির চিত্র অথচ ভয়ত তার কণ্ঠস্বর। কেঁপে ওঠা গলায় বলল, এমন অদ্ভুত মজা করবেন না প্লিজ।
দিগন্ত তখন হাতের ব্যান্ডেজ পাল্টাচ্ছে। সেই যে জিনিয়া খামচে দিয়ে রক্তাক্ত করেছে সেটা আর পাল্টানোর সুযোগটুকু দেয়নি তার বাপ। ও বাড়ি থেকে ধরে নিজের বাড়িতে এনেও সেই পরের মেয়েকে নিয়েই চিন্তা, অথচ নিজের ছেলের কোনো খবর নেই। এদিকে দিশারা বেগমও বাড়িতে নেই। জরুরি প্রয়োজনে বোনের বাড়িতে গিয়েছেন তিনি। ফোনটা উড়ুর ওপর লাউড স্পিকারে দিয়ে রেখেছে দিগন্ত। মিষ্টি মেয়েটির চতুরতায় ভরা কণ্ঠস্বর এমন কাঁপা কাঁপা হয়ে যাওয়ায় বেশ অবাক হলো সে। কপাল কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে। মনের মধ্যেই কিছু একটা ভাবলো সে। নীরেট গলায় বলল, আমার হাতের খবর তোমাকে দেওয়ার ঠেকা আমার নেই। জিনিয়া কিছুক্ষণ চুপ করে রইল। বাইরে এখনো ঝুম বৃষ্টি। মনটা তার আজ ভালো নেই। সবই কেমন ছন্নছাড়া লাগছে। লোকটার মুখে ভালো কথা বেরই হয় না। একটা ছোট্ট প্রশ্ন করেছি, ভালো আছে নাকি খারাপ আছে সেটা বললেই হয়, কিন্তু না, তাকে রাজ্যে পেঁচাতে হবে। আর কোনো কথা না বলে কলটা খট করে কেটে দিল জিনিয়া। মনে মনে ভাবলো, এর সাথে কথা বলে মন ভালো হওয়া তো দূর, উল্টো আরো খারাপ হয়ে যাবে। তোর কাটা হাত নিয়ে তুই ঘুমা। দিগন্তের মেজাজ এখন তুঙ্গে। রাগের চোটে ওর হিতাহিত জ্ঞান লোপ পাচ্ছে। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে সে গড়গড় করে উঠল। আয়নার সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে এক হাত নেড়ে বিদ্রুপের হাসি হাসলো। কে ভেড়া, আমি নাকি বাকিরা? সব মারা তো আমিই খাইতেছি। তাইলে তো ভেড়া আমি। দুনিয়ার যত অকাজ করবে ওই কুত্তার বাচ্চারা, আর তাই ভার নিতে হবে আমারে। বাপের কাছে ছোট হই আমি, ওই আপদ মেয়েটার কাছে খামচি খাই আমি, আবার আনমনে মাইয়ার ফোনের পেনা নিয়ে শুইতে হয় আমারে। শালার, আমি কি মানুষের সিকিউরিটি গার্ড নাকি মেন্টাল হসপিটালের অ্যাটেন্ডেন্ট? আলমারি খুলে তুলে নিল কালো লেদানের ভারী জ্যাকেটটা। ফোনটা হাতে নিয়ে কল করলো মুয়াজের নাম্বারে। রিং হতেই ওপাশ থেকে ভেসে এলো মুয়াজের গম্ভীর কণ্ঠস্বর। সেই শুধু দুটি শব্দ উচ্চারণ করলো, চলে আয়। ব্যাস, আর কোনো কথা নেই। ওর বিক্ষিপ্ত চেহারায় এখন কেবল জ্বলন্ত অগ্নিশিখা। আজ এই আগুনেই ঝলসে যাবে কেউ। কলটা কেটে দিয়েই গাড়ির চাবি হাতে নিয়ে বেরিয়ে পড়ল সে। তীব্র ক্ষোভে ওর শির দ্বারা পর্যন্ত যেন ফেটে পড়েছে। অস্থিরতা বিষের মতো মিশে যাচ্ছে সারা অঙ্গে। গাড়ির স্পিডোমিটারের কাঁটা এখন লাল দাগ ছুঁই ছুঁই, কিন্তু দিগন্তের তাতে ভ্রুক্ষেপ নেই। মিড নাইট ব্ল্যাঙ্ক রঙের গাড়িটা অন্ধকার ফুঁড়ে এমনভাবে ছুটছে যেন কোনো এক যমদূত তার শিকারের সন্ধানে বেরিয়েছে। ইঞ্জিনের গর্জন বৃষ্টির শব্দকে ছাপিয়ে এক বিভৎস শব্দ তৈরি করছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো এক একটা ঝাপসা আলোর রেখার মতো পিছনে ছিটকে যাচ্ছে। স্টিয়ারিং হুইলটাও এমনভাবে আঁকড়ে ধরেছে যে ওর হাতের আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেছে। চোয়াল শক্ত, চোখ দুটো স্থির আর লালচে। সেখানে এখন কোনো মায়া নেই, আছে শুধু ধ্বংস করার নেশা। প্রতিবার গিয়ার পাল্টানোর সময় ওর ভেতরে জমে থাকা কয়েক কুইন্টাল রাগ যেন ইঞ্জিনের হর্স পাওয়ার বাড়িয়ে দিচ্ছে। ব্রেক কষার কোনো বালাই নেই। সামনের বাঁকগুলোতে গাড়িটা যখন টায়ারের বিকট শব্দ তুলে ঘুরে যাচ্ছে, তখন মনে হচ্ছে এই বুঝি নিয়ন্ত্রণ হারিয়ে সব চুরমার হয়ে যাবে। কিন্তু দিগন্তের কাছে এখন নিজের জীবনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ওর বুকের ভেতরে জ্বলতে থাকা সে অপমান আর জিদ। ও গাড়ি চালাচ্ছে না, ও যেন ওর বাপ রাগের পিঠে চড়ে এক প্রলয়ঙ্কারী ঝড়ের দিকে ধেয়ে যাচ্ছে। অবশেষে এসে পৌঁছালো তার সেই অন্ধকার আস্তানায়, যাকে সে অন্ধপুরী বলে ডাকে। চারিদিকে স্যাঁতস্যাঁতে দেয়াল আর আধো আলোর নিস্তব্ধতা। রুমের মাঝখানে একটা স্টিলের চেয়ারে শক্ত করে বাঁধা রয়েছে ছিপ ছিপে গরনের সেই ছেলেটি। তার সারা শরীরে ভয়ের ছাপ স্পষ্ট। দিগন্ত রুমে ঢুকেই এক ঝটকায় নিজের ভারী লেদার জ্যাকেটটা শরীর থেকে ছাড়িয়ে নিল। রাগের মাথায় সেটার হুক খোলার সময়টুকু সে দিল না, যেন জ্যাকেটটা ওর গায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছিল। ক্ষিপ্তভাবে জ্যাকেটটা ফ্লোরের এক কোনায় ছুঁড়ে মারল সে। মুয়াজ পাশে একটা ডান্ডা হাতে দাঁড়িয়েছিল। দিগন্ত কোনো কথা না বলেই বাঘের মতো থাবা দিয়ে মুয়াজের হাত থেকে ডান্ডাটা ছিনিয়ে নিল। ওর চোখের মণি দুটো রাগে টকবকে লাল। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে সজোরে ডান্ডাটা দিয়ে চেয়ারে বসা ছেলেটার গালে এক চরম আঘাত করলো।
ঝনঝন করে উঠল স্টিলের চেয়ারটা। আর সেই সাথে হাড় ভাঙার একটা বিকট মর্মর শব্দ রুমের দেয়ালগুলোতে আছড়ে পড়ল। ছেলেটার মাথাটা এক পাশে ঝুলে পড়ল, মুখ ফেটে রক্তের তপ্ত ধারা ফিনকি দিয়ে ছুটে এসে লাগলো দিগন্তের সাদা শার্টে। দিগন্ত দাঁতে দাঁত চেপে গড়গড় করে উঠল।